কীভাবে আমি আমার হেলথকে ভালো রাখবো, বিকজ এখন ডিজিজ এবং যত হসপিটালের যে খরচটা আগের থেকে কত পরিমাণে বাড়ছে, মানে মানে হোয়াইট যে গ্যাজেটের ওরকম টাইপের হয়ে গেছিলো। তো সেই সময় তার মোমেন্ট এমন ছিল যে জীবন বাঁচবে কী করে বাঁচবে, মেডিসিন প্রচুর ট্রাই করছে অনেক কিছু, বাট কোনোভাবে কমাতে চাইছে না, পারছে না ফার্স্ট। আর সেকেন্ড, ওনার কখন খারাপ লাগলো, ওর বন্ধুরা ওকে যখন বাইকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম না, একটা লোক, কান্ট্রি নাম জানি না ঠিক, দুবাইতে আই থিঙ্ক, ও হি ওয়াজ থ্রি, বাড়ির মধ্যে মানে ওর জেসিবি ক্রেন টাইপের জিনিসটা ঢুকিয়ে তারপর ওকে নিয়ে ওকে হসপিটালে অ্যাডমিট করে ওখানকার গভর্নমেন্ট প্যাশন প্রজেক্ট, আমি স্টুডেন্টদের জন্য কিছু করতে চাইছি। আমি চাকরি পাওয়ার আগেও একটা স্টুডেন্টদের জন্য কাজ করতাম। আমি ফিউ ইয়ার্স আগো আমরা স্টার্ট করেছি একটা প্রজেক্ট, ওখানে আমরা ডিফারেন্ট তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আবার একটা নতুন এপিসোড উইথ আনাদার নিউ গেস্ট ফ্রম আ নিউ প্রফেশন আমরা চলে এসেছি। তো আজকে ডিফারেন্ট সেক্টর আছে উইথ ডিফারেন্ট প্রফেশন। তো আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার তুষার। হি ইজ আ লাইফ কোচ কাম হেলথ কোচ। তো বেশি ডিটেলস আমরা তুষার থেকেই জানবো। তো হ্যালো তুষার, থ্যাংকস ফর কামিং চার্জার পডকাস্ট। থ্যাংকস। অ্যান্ড আপনি একটু আপনাদের ব্যাপারে একটু বললে খুব ভালো হবে। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমাকে ইনভাইট করার জন্য। তো প্রথমেই তো আপনি বলে দিলেন মোটামুটি ছোটো একটা ইন্ট্রোডাকশন, যেটা শর্টে অ্যাজ আ লাইফ কোচ, অ্যাজ আ হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ লাস্ট 6 years প্লাস আমি হেল্প করছি। স্টার্ট করেছিলাম অ্যাজ আ স্টুডেন্ট অবস্থায়, নিজের হেলথকে বেটার করার জন্য প্রথমত, বিকজ আমরা যখন স্টাডি বা পড়াশোনা যেটাই করি অ্যাজ আ স্টুডেন্ট অবস্থায়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমিও ছিল। সেখান থেকে আমি নিজের হেলথকে না সঠিকভাবে জানতাম না যে কী করে ভালো করতে হয়। বেসিক্যালি কিছু আইডিয়াস ছিল ইউটিউব থেকে, এক্সারসাইজ, মর্নিং ওয়াক সব কিছু ট্রাই করতাম, বাট তার আগে তো সেটাও করতাম না, শুধু স্টাডি অ্যান্ড যখন যেরকম খাওয়া দাওয়া, লাইফস্টাইল খুব একটা ফুড হ্যাবিট ভালো ছিল না। তো সেখান থেকে নিজেরই হেলথ খুব খারাপ কন্ডিশনে চলে যায়। তো কি ওভারওয়েট ছিলেন নাকি? না, ওভারওয়েট ছিলাম না, কিছুটা আন্ডারওয়েট ছিলাম, বাট আন্ডারওয়েট ওভারওয়েট হলে অনেকের অসুবিধা হয়। হ্যাঁ, আন্ডারওয়েট হলে কিন্তু অসুবিধা হয় না, মানে লুকস ওয়াইজ। লুকস হয়, পার্সোনালিটি একটু ইয়ে লাগে। হ্যাঁ, কিন্তু বিষয়টা থাকে হলো, তো আমার ভিতরে যে ইন্টারনাল কন্ডিশন খুব খারাপ ছিল। ফার্স্ট অফ অল ডাইজেশন হেলথ খুব খারাপ হয়ে গেছিলো, এনার্জি লো হয়ে গেছিলো, স্কিন আস্তে আস্তে আরও খারাপ হতে গেছিলো, হেয়ার ফলস হচ্ছিলো, সেগুলো খুব একটা অসুবিধা হচ্ছিল না। বাট রিসেন্টলি হঠাৎ আমার এনার্জি এত লো হয়ে যায় যে বিছানা থেকে আর উঠতে পারছি না, মানে এরকম কন্ডিশন, সারাদিন বসে থাকতে ইচ্ছা করছে। এবার আমি তো বাই প্রফেশন স্টুডেন্টস, যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম তখন তো প্রফেশন টিউশনসও দিতাম, তো সায়েন্স পড়াতাম, তো সেই সময় তাদের যে পড়াবো টিউশনি, তাদেরও এর পড়ানোর এনার্জি ছিল না। তো সেই মুহূর্তে আমি চেষ্টা করছিলাম মানে কী করে ভালো হওয়া যায়, মেডিসিনস সব কিছুই, ডক্টরস সব কিছু দেখেছিলাম, কোনোভাবে কোনো ইম্প্রুভমেন্ট না। ডক্টরস বলছি ইউ আর ফিট, বাট আমি ভিতর থেকে আনফিট ফিল করছি। তো সেখান থেকে আমি চাইছিলাম যে ওয়েলনেস বিষয়টা, এর যে বিষয়টা, এই বিষয়ে অ্যাওয়ার্ড খুব কম মানুষের, যেটা এখন আস্তে আস্তে হচ্ছে। যেই সময় আমি শুরু করেছিলাম আমার আশেপাশের ওয়েলনেসের বিষয়ে অ্যাওয়ার্ড ছিল না, মেডিসিন বা মেডিকেলের বিষয়ে। এটা কত বছর আগেকার কথা বলছো? 8-9 years। 8-9 years আগে। হ্যাঁ, ঠিক আছে, মানে তোমার বয়সে ওয়েলনেসটা সিরিয়াসলি মানে অত লোকের মাথায় ছিল না। হ্যাঁ, আর এটা তুমি তাহলে তুমি এটা তো তোমার একটা নিড হিসাবে তুমি জানলে ওয়েলনেসকে, বাট তোমার প্রফেশন হিসাবে ভাবার কি, মানে কোন মুমেন্টে ভাবলে প্রফেশন হিসাবে? বাই ব্যাকগ্রাউন্ড তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, তাই। স্টুডেন্ট ছিলাম সেই মুহূর্তে, এবং তার পাশাপাশি আমি ইঞ্জিনিয়ার, তাও সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার, মানে পুরো শিফট আছে তোমার ক্যারিয়ারে। হ্যাঁ। এবার সেখান থেকে আমি কখনো ভাবিনি আমি, আমার ওটা অ্যাকচুয়ালি ওটা পার্ট টাইম ছিল। পার্ট টাইম আমি নিজেকে হেলথ অ্যান্ড ওয়েলনেসে নিজেকে ফিট রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম, এবং অ্যাট ফিউচার এখন যা কন্ডিশন খাবারের, প্রসেসিং, প্রিজারভেটিভ, পেস্টিসাইডস প্রচুর বাড়ছে আগের থেকে। আর ফিউচারে কী হবে, বাড়বে না কমবে? বাড়বে। তো সেখান থেকে কোয়ালিটি অফ ফুডস আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো কীভাবে আমি আমার হেলথকে ভালো রাখবো, বিকজ এখন ডিজিজ এবং যত হসপিটালের যে খরচটা আগের থেকে কত পরিমাণে বাড়ছে, তো সেখান থেকে কী করে ভালো রাখবো এই উপায়টা আমরা চেষ্টা করি অনেকে, কিন্তু খোঁজ পাই না। যেরকম পেলাম, যখন জানতে পারলাম, তখন নিজেকে যখন ইমপ্রুভ করতে পারলাম, তখন বুঝতে পারলাম আশেপাশে যখন যাদেরকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষের এই কন্ডিশন।
তখন আমার একটা নিজে থেকে মনে হলো আমি এই মানুষগুলোর হেল্প করতে পারি, এদের লাইফ চেঞ্জ করতে পারি। আর আমি এই মিশনে বুঝে না বুঝে কীভাবে চলে আসলাম, যখন কোনো মানুষকে আমি হেল্প করছি, তার হেলথ ভালো হচ্ছে, সে যখন থ্যাংক ইউ বলছে ভিতর থেকে, দ্যাট ওটা আমার কাছে ব্লেসিংস হিসাবে, ওই ফিলিংসটা, তার জন্য আমি ওখানে আস্তে আস্তে আমার একটা প্যাশন তৈরি হলো। স্টার্টিং হলো এটা লোকে হেল্প করা। ফার্স্ট তোমার হেল্প কাকে করলে তুমি? ফার্স্ট বাড়ি থেকে স্টার্ট হলো না? ফার্স্ট তো নিজেকে হেল্প করেছি, অ্যান্ড তারপরে এটা তো অ্যাওয়ারনেস পেলে তুমি, বিকজ নিজেকে হেল্প করার পর নিজেকে- এক্সপেরিমেন্ট নিজের উপর এক্সপেরিমেন্ট, এক্স্যাক্টলি। ট্রাস্ট বিল্ড হলো সেখানে। মেডিসিনও ইউজ করেছি, এটা না যে মেডিসিন প্রয়োজন, এভরিথিং সব কিছুই প্রয়োজন, বাট ওয়েলনেস তার থেকেও ইম্পর্টেন্ট। ওয়েলনেস মিনসটা পরে আমি বলছি কী ব্যাপারটা। তো প্রথম কাকে হেল্প করেছিলাম আজ থেকে অনেক বছর আগে, আমার সেভাবে একদম মনে নেই, আসলে 8 বছর 7 বছর 8 বছর আগে। বাট কাউকে একজনকে যাকে মানে এরপরে যতজনকে হেল্প প্রফেশনালি হেল্প করেছিলে না জাস্ট তোমার বাড়ির লোক বুঝিয়ে দিয়েছে, না তোমার সঙ্গে কথা? বাড়ির লোক জানে না তখন এই ব্যাপারটা, কেউ জানে না। আমি জাস্ট নিজে চলো দেখছি কাউকে, মানে অনেককে দেখতে পারছি, আমার একটা হেল্পিং নেচার, ছোটো থেকে আমার একটা হেল্পিং নেচার ছিল। তো কিছু মানুষকে তো হেল্প করেছিলাম, কয়েকজনকে মানে অনেকেই হেল্প করেছি। একজন তার মধ্যে কৌশিক বলে আমার একজন, আমি অ্যাকচুয়ালি বন্ধু না আমার ডান্স ক্লাসের, আমি প্রফেশনাল ডান্স অ্যাক্টিংয়ের মধ্যেও ছিল একটা সময়। তো সেই সময় ওনার সঙ্গে পরিচয়, তো ওভারওয়েট ছিল, তো আমার সঙ্গে কথা হয়েছিল, তখন আমি ওকে হেল্প করলাম, আমার ভাইয়ের মতো হয় আর কি। দেন ওর ওয়েট লস হলো। এবার ডে বাই ডে আমি অনেক মানুষকে শেয়ার করছি অনলাইনস, এবার অনেক মানুষ এখান থেকে ইন্সপায়ার হচ্ছে, স্টার্ট করছে, প্রত্যেকের রেজাল্টস আলাদা আলাদা। সব থেকে আমার মোড় ঘুরেছে, মানে একটা ভালো মোমেন্ট এসেছিলো। একটা ছেলে 127 কিলো ওয়েট ছিল, 127, অ্যান্ড তার মানে মানে ফ্যাট, যখন মাথায় এখানে ফ্যাট বা চর্বি জমে যাওয়ার কারণে সে চাণক্য হসপিটালে ভর্তি ছিলেন, এবং তার মুখ থেকে মানে মানে হোয়াইট যে গ্যাজেট টাইপের ওরকম টাইপের হয়ে গেছিলো। তো সেই সময় তার মোমেন্ট এমন ছিল যে জীবন বাঁচবে কী করে বাঁচবে, মেডিসিন প্রচুর ইউজ করছে, কোনোভাবে না। ওয়েট লসের জন্য ইউএসএ থেকে বাইরে বাইরে কান্ট্রি থেকে কিছু ট্রাই করছে, অনেক কিছু, বাট কোনোভাবে কমাতে চাইছে না, পারছে না। ফার্স্ট আর সেকেন্ড, ওনার কখন খারাপ লাগলো, ওর বন্ধুরা ওকে যখন সবাই বাইকে করে ঘুরতে যায় বা কোথায় যায়, ওকে ক্যারি করতে চায় না, কেউ নিয়ে যেতে চায় না, কোনো গাড়িতে ওকে তুলতে চায় না, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। সেই মোমেন্টে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি এক জায়গায় স্যালনে গেছিলাম, ওখানে কথা হয়েছিল কীভাবে সে ওয়েট লস করবে। যখন ওর ওয়েট 127 থেকে প্রায় 45 কেজি প্লাস ওয়েট রিডিউস হয়েছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরেছিল, বলে তুমি আমার ছেলের জীবনটা বাঁচিয়েছো। প্লাস ওর যে শার্ট হতো না, সেই শার্ট মানে জামা কাপড় পাওয়া যেত না, তো সেই যে ইমোশন আমার মনে পড়লে এখনও কেমন একটা লাগে যে এটা লোক এক্স্যাক্টলি এই ফিলিংসটা তুমি তোমার মুখ থেকে বলছো। আমরা কিছু কিছু মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম না, একটা লোক কান্ট্রি নাম জানি না ঠিক, দুবাইতে আই থিঙ্ক, ও হি ওয়াজ মোর দ্যান 300 কেজিস, ঠিক আছে? ও বেডে মানে ও বেড থেকে উঠতেই পারতো না, ওকে ওকে ক্রেন থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। বাড়ির মধ্যে মানে ওর জেসিবি ক্রেন টাইপের জিনিসটা ঢুকিয়ে তারপর ওকে নিয়ে ওকে হসপিটালে অ্যাডমিট করে ওখানকার গভর্নমেন্ট ওকে হেল্প করেছে। এই এই স্টোরিটা দেখলাম, রিসেন্টলি দেখলাম। মানে ওই ইনসিডেন্ট থেকে আমি একটা গেস করতে পারছি কত বড় একটা হেল্প একটা মানুষ যখন নিজের মানে আইডেন্টিটিটা ভুলে গেছিলো, ওর লাইফ থ্রেটনিং জিনিসটা চলে এসেছে, তাও এই লেভেলে তুমি হেল্প করেছো। ক্লাস 11-এ পড়ো তখন, অনলি 127 কিলো ওয়েট, তো ভাবা গেছে এরকম। তো এরকম প্রচুর হাউস ওয়াইফস আছে, প্রচুর মানে অনেক মেয়েরা আছে যারা মেনলি ওভারওয়েটের কারণে তাদের ম্যানেজের অসুবিধা হচ্ছে। বিশেষত আমার বোন নিউট্রিশনিস্ট, অ্যাকচুয়ালি ডায়েটিশিয়ান অলরেডি, অ্যান্ড সেও অ্যাপ্রক্স 20 কিলো প্লাস ওয়েট রিডিউস করেছে। অ্যান্ড ম্যাক্সিমাম মেয়েদেরও তো এরকম, ম্যারেজ রিলেটেড ছেলেদেরও এরকম। সরি টু ইন্টারাপ্ট তুষার, আমি একটু আমাদের একটা ব্যাকগ্রাউন্ডটা বলি এই পডকাস্টের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল আমার নাম জানোই সত্যপ্রকাশ, আর আমি তো অ্যাজ এ গভর্নমেন্ট জবে আছি, বাট অ্যাজ এ প্যাশন প্রজেক্ট আমি স্টুডেন্টদের জন্য কিছু করতে চাইছিলাম। আমি চাকরি পাওয়ার আগেও একটা স্টুডেন্টদের জন্য কাজ করতাম। তারপরে রিসেন্টলি আমি ফিউ ইয়ার্স আগো আমরা স্টার্ট করেছি একটা প্রজেক্ট, ওখানে আমরা ডিফারেন্ট
এডুকেশনাল ইনস্টিটিউটসে গিয়ে ওদের রিভিউ করতাম, লোকাল ইনস্টিটিউটে গিয়ে। ওর থেকে বেটার একটা রেজাল্ট আনার জন্য আমরা ভাবলাম কি স্টুডেন্টদের আরও কিছু দরকার আছে যে আমরা পডকাস্ট থ্রু ওদের হেল্প করতে পারি। ডিফারেন্ট প্রফেশন এখনও স্টুডেন্টরা জানে না, দোজ আর এক্সিস্ট। ঠিক আছে, তো এই প্রফেশন সিরিয়াসলি বলছি, হেলথ অ্যান্ড ওয়েলনেস আমিই জানতাম না। আমি রিসেন্টলি 2-3 বছর আগে আমি এই ওয়েলনেস ব্যাপারটা আমি বুঝলাম, কত বড় ইন্ডাস্ট্রি, কত এখানে অপরচুনিটিস আছে, কত মানে এর থেকে কত লোক হেল্প নিচ্ছে, সব জিনিস আমি একটু একটু করে বুঝলাম। আমারও একটা চেনা লোক মধ্যে আছে হেলথ অ্যান্ড ওয়েলনেসে, বাট ফার্স্ট যে ওয়েলনেসের লোক আমি পেয়েছি ওটা তোমাকেই পেয়েছিলাম থ্রু মাই সিস্টার। তো আমি চাইছি থ্রু মাই পডকাস্ট কি আমরা ডিফারেন্ট এজ ব্যাকগ্রাউন্ড ক্লাসেস, 10-12 গ্রাজুয়েশন, তুমি ধরো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এই সেক্টরে এসছো, তো এই পডকাস্টের সোল রিজনটাই হচ্ছে এটা কি আমরা ডিফারেন্ট প্রফেশন, ওদের লাইফ জার্নি, ওদের সাকসেস স্টোরি, কী কী এলিজিবিলিটি, সাপোজ কোনো প্রফেশনে আসতে গিয়ে কিছু এলিজিবিলিটি থাকতে হবে, কিছু ফিনান্সে দরকার হবে, কী রকম ওর স্ট্রাগলটা আসবে ওকে সাকসেস হওয়ার জন্য, এই জিনিসটা আমি চাইছি এই পডকাস্টও দেওয়ার। কেন প্যারেন্টসরাও দেখছে, রাইট, প্যারেন্টসরাও দেখছে, আলটিমেটলি ফিনান্স হতে পারে প্যারেন্টসরাই করবে। ঠিক আছে, এই মানে এই রিলেটেড থিংস আমি এই পডকাস্টে ডিসকাস করতে চাইছি। এই জন্য আমার ফার্স্ট এটাই কোশ্চেন ছিল কি তোমার জার্নিটা কী ছিল। আমাকে একটা আমার বেসিক একটা কোশ্চেন হচ্ছে কি হেলথ অ্যান্ড ওয়েলনেস, তুমি বললে এইভাবে আমরা ডিফারেন্ট একটা ইনসিডেন্ট দিয়েছো কি তুমি একটা ওভারওয়েট লোককে হেল্প করেছো। হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাজ এ কেরিয়ার কিছু বুঝাতে পারলে খুব ভালো হবে। শিওর। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর শুধু হেলথের উপর না, ওয়েলনেস মানে আমি যে স্যালনে যাচ্ছি সেটাও ওয়েলনেস, রাইট? ওয়েলনেসের অনেক ক্যাটাগরি আছে, যেটা কেউ যদি সাইকোলজিস্ট সেও একটা ওয়েলবিংয়ের কাজ করছে, তো সেখানে মেন্টাল ওয়েলনেস, হেলথের দিক থেকে ওয়েলনেস, আরও অনেক রকম ওয়েলনেসের পার্ট আছে। এটা আমরা যেটা করছি সেটা হলো হেলথের উপর। এবার হেলথের উপর যেমন কোনো জিম সেক্টরস আছে, সেটা হেলথ ওয়েলনেসের উপর কাজ করছেন, ঠিক আছে? এইবার আমাদের প্রফেশনের মধ্যে যদি আমি ইনভেস্টমেন্টস বলি, অ্যাকচুয়ালি ওয়েলনেস এটা পুরোটা এটা কোনো কোর্স, এটা কোর্স বলতে আমি কোর্স করতে পারি, কোর্সেস আছে অনেক, বাট আমাদের সেরকম কোর্সেসের প্রয়োজন হয়নি। কেন কি এটা আমাদের পার্সোনালি শেখানো হয়, আমাদের ট্রেনিং সিস্টেমস আছে যেখানে এটা ট্রেনিংয়ে শেখানো হয়। এটা কোনো কোম্পানির থ্রুতে আমি বলে দিচ্ছি। যদি কেউ কোনো স্টুডেন্ট চায় যদি প্রফেশনে জিম বা ওয়েলনেসের দিকে যেতে চায়, তাকে তার ইনভেস্টমেন্টস যেমন একটা জিম খুলতে হবে, সব জিনিসপত্র কিনতে হবে তাকে, ঠিক আছে? অ্যান্ড কেউ ডায়েটিশিয়ান হয়ে সেখানে কোনো ডায়েট দিতে পারে, সেটাও একটা ওয়েলনেস এর মানে ওয়ার্কের মধ্যে পড়ছে। কিন্তু যদি প্রফেশনালি আমি যেটা করছি সেটা হলো অ্যাজ আ কোম্পানির আন্ডারে, ঠিক আছে? ইটস নিউট্রিশন কোম্পানির আন্ডারে অ্যাজ আ লাইফ কোচ, অ্যাজ আ বিজনেস কোচ, অ্যাজ আ হেলথ কোচ নিজেকে আমরা এডুকেট করছি। অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আমাদের ট্রেনিং এবং সিস্টেমের মাধ্যমে আমরা নিজেকে এডুকেট করি, আর সেখান থেকে আমরা হেল্প করি। সেখানে কী কী থাকে? নর্মালি ওয়েলনেসের মধ্যে আমাদের সেটা হলো 80% নিউট্রিশন, 20% ওয়ার্কআউট, রাইট? তো কোম্পানি 80% নিউট্রিশন প্রোভাইডস করছে আমাদের, সেটা সায়েন্টিস্ট ডক্টরসরা তৈরি করছে বড় বড়, এমনকি আমাদের কোম্পানির সঙ্গে নোবেল ব্র্যান্ডেড সায়েন্টিস্টরাও আছে, তারা জিনিসটাকে তৈরি করছে, ঠিক আছে? আমরা কি করছি সেটাকে কীভাবে ইউটিলাইজ করলে প্রত্যেকের বডি কন্ডিশন ভাবে পার্সোনালাইজডভাবে তাকে গাইড করা, তাকে হেল্প করা, ঠিক আছে? আর এর জন্য কী হচ্ছে, এর জন্য আমাদের ট্রেনিং শেখানো হচ্ছে, ডক্টর সায়েন্টিস্ট এবং তারা আমাদের শেখাচ্ছে, ডায়েটিশিয়ানসরা শেখাচ্ছে, আমরা তাদের থেকে শিখে সেটাকে তাদেরকে হেল্প করছি। অ্যান্ড যদি কেউ আমাদের এই অ্যাজ আ স্টুডেন্ট এই প্রফেশনে আসতে চায়, তাহলে তাকে ইনভেস্টমেন্টস করতে হবে। যদি আমাদের বলা হয়, আমরা যেটা করছি যে কোম্পানি, সে কোম্পানি অ্যাজ আ সিস্টেম, যেটাকে অবশ্যই জানি মাল্টি লেভেল মার্কেটিং, ওকে? প্রচুর এখন এন্টারপ্রেনিয়ার ম্যাক্সিমাম মাল্টি লেভেল মার্কেটিং এর বিজনেসের মধ্যে আছেন, এবং সেখান থেকে ইনকাম অপরচুনিটি, লাইফ চেঞ্জিং অপরচুনিটি অনেক বেশি এখন দেখতে পাচ্ছি। তো এটা এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা মাল্টি লেভেল মার্কেটিং। সেখানে ইনভেস্টমেন্টস
করতে হবে ম্যান্ডেটরি না, না করলেও আমি এখানে সাকসেস পেতে পারি, করলে একটু সুবিধা হবে, একটু ফাস্ট সাকসেস পেতে হেল্প হবে। ওকে, কিন্তু ব্যাকগ্রাউন্ড বা অ্যাম্বিয়েন্স পজিটিভ থাকতে হবে যেরকমই হোক। ম্যাক্সিমাম প্যারেন্টসরা মাল্টি লেভেল মার্কেটিং বা এই সাইডে বা বিজনেসের দিক থেকে একটু অন্যরকম যে ভাবে যে এখান থেকে রিস্ক থাকবে, বিজনেস মানে রিস্ক, রাইট? কিন্তু যদি প্রপার সিস্টেমে সে যদি এগোতে পারে, যে কোনো জায়গায় সাকসেস পাওয়া পসিবল। বাট হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টর ফিউচারে $1 ট্রিলিয়ন বিজনেস করতে চলেছে। এটা একটা অনেক বইতে দেখতে হ্যাঁ, পাবেন। এটা আমাদের অডিয়েন্সে গুগল করে নিবে। হ্যাঁ, এটা মোর অফ দ্য এডুকেটেড অডিয়েন্স, আমি হোপফুলি। একদম একদম। হ্যাঁ, তো সেখান থেকে গুগলে দেখতে পারবেন। তো সেখান থেকে যারাই প্রফেশনে এখন আসতে চলেছে বা করবে, এক ফিউচার তাদের ফিউচার অনেক বেটার হবে বা বিগার হবে যদি সে সিরিয়াসলি প্রফেশনটিকে প্যাশনেটলি নেয়। প্যাশনেটলি যদি নেয় তাহলে ফিউচার অনেক বেটার হতে চলেছে। বিকজ আমি যখন স্টার্ট করেছিলাম নো ইনভেস্টমেন্ট, আমি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া স্টার্ট করেছি। বিকজ অ্যাজ আ স্টুডেন্ট আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো সেখান থেকে আমার ইনভেস্টমেন্ট করার মতো না কোনো পসিবিলিটিস আছে, আর না আমি কোনো হেল্প পেতাম। বিকজ আমার প্রফেশন ইঞ্জিনিয়ার, বাড়ি থেকে কেউ সাপোর্ট করবে না এই প্রফেশনে আসার বা বিজনেস করার, ঠিক আছে? তো সেখান থেকে আমি নিজে উইদাউট ইনভেস্টমেন্টস, উইদাউট সাপোর্ট, আমি যে বিজনেসটা বা এখানটায় যে যে জায়গাটা দাঁড় করেছি সেটা উইদাউট ইনভেস্টমেন্ট, শুধুমাত্র হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন অ্যান্ড প্যাশন, এই তিনটে সেক্টরে কাজ করে। অ্যান্ড যে কেউ এখান থেকে সাকসেসফুল হতে পারে। তোমরা তো ডিফারেন্ট টাইপ অফ পাবলিক সঙ্গে মানে ক্লায়েন্টের সঙ্গে করো, এরকম হয় যখন ও ক্লায়েন্টরা নিজের বাচ্চার স্ট্রেস কমানোর জন্য কিছু হেল্প চাইছে তোমাদের থেকে? স্ট্রেস, হ্যাঁ, ওকে, শিওর। অবশ্যই এটা একটা মেন্টাল ওয়েলনেসের বিষয় থাকে, তাদের সঙ্গে কমিউনিকেশন করা। স্ট্রেস মানে হলো সে স্টাডি বা পড়াশোনার মধ্যে অনেক তাকে একটুখানি মাইন্ড ফ্রি করার জন্য কী কী করতে হবে, তখন তাদেরকে সেগুলো সাজেশনস দেওয়া হয়। অ্যান্ড আমরা শুধুমাত্র হেলথের দিক থেকে যেমন হেল্প করছি, আমরা কমিউনিটি দিই। কমিউনিটি মানে কি, কমিউনিটি খুব প্রয়োজন হয়। এখনকার ম্যাক্সিমাম সাইকোলজিক্যাল প্রবলেম ম্যাক্সিমাম মানুষের ডিপ্রেশন সব থেকে বেশি। তো সেখান থেকে যখন একটা কমিউনিটি পাই তখন তাদের হেলথও খারাপ হয় কিন্তু ডিপ্রেশনের জন্য ম্যাক্সিমাম মানুষের এখনকার দিনে কন্ডিশন যা। তো সেখান থেকে একটা কমিউনিটি যখন বিল্ড হচ্ছে তখন সবার সাথে একটা রিলেশন বন্ডিং তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু ওই কারণে মেন্টাল ডিপ্রেশন থেকেও বেরিয়ে আসছে, এবং তাদের হেলথও ভালো হচ্ছে। মানে যতটা তারা রুটিন, ওয়েলনেস মানে কি, সঠিক টাইমে সঠিক পরিমাণে সঠিক খাবার খাওয়াকে ওয়েলনেস বলা হয়, এবং সেটার সাথেও কিন্তু এটার সম্পর্ক আছে। এবং তখন কি করছে, আমরা তাদেরকে একটা যখন কমিউনিটি দিচ্ছি, বাচ্চাদের সঙ্গে কীভাবে তাদের কমিউনিকেট করতে হচ্ছে, এই পুরো বিষয়টাতে তাদের গাইড করছে, তাতে বাচ্চারা একটু স্ট্রেস রিলিজ কীভাবে করতে হবে সেগুলো যে গাইডলাইন্সগুলো পেলে অটোমেটিক বাচ্চারা আগে থেকে ভালো থাকছে। প্লাস তাদের জন্য কী নিউট্রিশন, কী খাওয়া দাওয়া খেতে হবে সেগুলো তাদেরকে তো গাইড করা এটার জন্য কিছু আছে? যে সাপোজ এখন এক্সাম আসতে চলেছে, ঠিক আছে, মাধ্যমিক এইচএস ওর এক্সাম আছে, হাইলি স্ট্রেসে থাকবে, এদের জন্য কিছু কিছু বাজেট ফ্রেন্ডলি কিছু আছে ডায়েট প্ল্যান? অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, অবশ্যই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি খাবার যদি সঠিক না খায় তাহলে বডিও যেমন কাজ করে, মাইন্ডও সেভাবে অ্যাক্টিভলি কাজ করবে না। ওকে, তো সেখান থেকে তাদের আমরা শুধুমাত্র খাবারের দিক থেকে না, মেডিটেট কতক্ষণ করা উচিত, যখন স্ট্রেস বেশি থাকবে মেডিটেশন খুব দরকার। ছোটো হলেও জানি যারা অতটা অ্যাক্টিভলি পারবে না, সেটা পসিবল না, তাও যতটা তাদের পসিবল ততটুকু খেলাধুলার মধ্যে। এবং আরও অনেক প্রসেস আছে, যেমন যখন তার পড়াশোনা করতে হচ্ছে একটা টাইমিং থাকে, এতক্ষণ পড়ো এতক্ষণ ব্রেক নাও, তো সেই জিনিসগুলোকে আমরা তাদেরকে গাইড করে থাকি। তার সঙ্গে যদি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যেগুলো দরকার হয়, মানে স্পেশাল কিছু বাজেট ফ্রেন্ডলি অবশ্যই নিউট্রিশন আছে, যেগুলো তাদেরকে আরও বেটার কোয়ালিটি দেবে। যা বাড়িতে পাওয়া যায় কি জিনিস হতে পারে, এরকম কিছু তোমার আইডিয়া কাউকে দিয়েছো, এরকম সাজেশন কেউ নিয়েছে তোমার থেকে? হ্যাঁ, সাজেশনস তো অবশ্যই নিয়েছে, কিন্তু স্ট্রেস বা যখন পড়াশোনা করা হয় তখন তাদেরকে আমরা গাইড করি কী করে, তখন তাদেরকে অবশ্যই তাদেরকে মেডিটেট করতে বলি। এবার খাবার দাবারের স্ট্রেস বলতে গেলে তোমার হাই কোয়ালিটি খাবার খেতে হবে, বিকজ তোমার বডি যখন কোয়ালিটি বেটার হবে ভিতরে, ইনার বডি। তো এটার জন্য কোনো প্রোডাক্ট আছে এটা বলছো, না কিছু বাড়ির খাবার অবশ্যই নাটস, ওকে, আমন্ড, তো এই টাইপের ড্রাই ফ্রুটস তুমি নিতে পারো। ওকে, অ্যান্ড আমাদের স্পেশাল ব্রেনের জন্য স্পেশাল নিউট্রিশন আছে, যেগুলো দেখুন নর্মালি আমরা ন্যাচারাল জিনিসগুলো তো নিতেই পারি, কিন্তু যেমন ব্রাহ্মী শাক, রাইট,
ব্রেনের জন্য খুব ভালো। তো এরকম টাইপের শুধু ব্রাহ্মী শাক না, এটা একটা ফর্মুলাতে এমনভাবে তৈরি করেছে সায়েন্টিস্টরা, যেটা হয়তো আমরা আমাদের ক্ষেত্রে অতটা এডুকেটেড বা অতটা এডুকেশন নিয়ে আমরা করতে পারবো না, নর্মালি আমরা নিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কিছু স্পেশাল প্রোডাক্টস যেগুলোর মধ্যে স্পেশালি ওই ব্রাহ্মী শাক থেকে শুরু করে স্পেশাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফর্মুলা দিয়ে তৈরি করেছে, যেটা ব্রেনে খুব ভালো ইম্প্যাক্ট পড়বে, মনে রাখার ক্ষমতাকে বাড়াবে, স্ট্রেস রিলিজ করবে, এবং অনেক সময় অনেকের ঘুম হয় না, বেশি স্ট্রেস হয়ে গেলে রাত্রিবেলা ঘুম পায় না, তো তাদের তখন কি অসুবিধা হয়, তখন মেমোরি লসের প্রবলেম হয়। কারণ কি আমার 10টা থেকে 12টা মেমোরি রিকভারি করে, অনেক সময় আমরা 12টার পরে ঘুমাই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি 10টার মধ্যে ঘুমানো উচিত, কারণ 10টা থেকে 12টা আমাদের ব্রেন রিপেয়ার করে। তো সেই কারণে আমরা ওই সময়টা ঘুমাতে বলি, ঠিক আছে, তার আগে ব্রেন প্ল্যান রেডি করে দাও কি হ্যাঁ। কোন টাইমে ঘুমাতে হবে, একদম, এটা ওটা তো তোমরাই অবশ্যই, ready করো। ওটাই তো ওয়েলনেস, মানে খাবার দাবার এবং ঘুমানো, এভরিথিং, পুরো লাইফস্টাইল কোচ বলা হয়, ওয়েলনেস কোচ লাইফস্টাইল। আচ্ছা, আবার আমি এজ এ কেরিয়ার হিসাবে আসছি। সাপোজ একটা ক্লাস 10 or 12 or গ্রাজুয়েশন করছে স্টুডেন্টরা, ওর মা বাবাও শুনছে হেলথ ওয়েলনেস জিনিসটা, এই ইন্ডাস্ট্রিটা দেখছে আর ভালো গ্রো করেছে, তো এই ইন্ডাস্ট্রিতে যখন স্টুডেন্টরা ঢুকছে সাপোজ, তো ওর মাথায় কী রাখতে হবে, সাকসেসটা কত তাড়াতাড়ি পেতে পারে, এরকম কিছু আছে? সাকসেস কত তাড়াতাড়ি পেতে পারে? সাকসেস তো বাই প্রোডাক্ট। যে কোনো কাজ যদি প্যাশন থাকে বা ইচ্ছে থাকে, যেমন আমি ইঞ্জিনিয়ার, যদি আমার প্যাশন না থাকে ইঞ্জিনিয়ারে বা যে কাজটাই করবো, তখন সেখানে সাকসেসফুল হওয়াটা পসিবল না অতটা, মানে হয়তো পসিবল, মানে আমার দিক থেকে হয়তো পসিবল হতো না, আমার যা মনে হয়। বাট যদি কোনো কাজকে আমি প্যাশন হিসেবে করি অ্যান্ড সেই কাজটা কাজ মনে হবে না, সেটা মনে হয় আরও করি আরও করি আরও করি। তো সেরকমই যদি হেলথ অ্যান্ড ওয়েলনেসে সে যদি প্যাশনেট হয়ে যায় এবং সে যদি করে, যেমন ডান্স, এটাও আমার একটা প্যাশন, ঠিক আছে, তো সেটা যত করবে তত ভালো লাগবে, তাই না? আর মানুষ আনন্দ করতে ভালো, এটা ডান্স যখন শিখিয়ে দিচ্ছে ওটাই ওর প্রফেশন হয়ে যাচ্ছে, একদম প্রফেশন। আর ওকে যদি বলে, এখন যদি শাহরুখ খানকে বলে তুমি অ্যাক্টিং করবে না, তোমাকে এমনি টাকা দেবো, সে থাকতে পারবে না, কারণ তার অ্যাক্টিং তার প্যাশন। এক্স্যাক্টলি। তো সেরকমই যদি এখানে প্যাশনেটলি হওয়া যায়, তো সাকসেস বাই প্রোডাক্ট, তাকে এক্সিলেন্স মানে শিখতে হবে, তাকে আর শিখতে, এবার জোর করে শেখার না, যখন তার কাছে প্যাশন হয়ে যাবে না, তো শেখার জন্য তাকে বলতে হবে না, সে এক যখন কোন ট্রেনিংয়ে কেউ কিছু বলবে, সে তার থেকে বেশি অ্যাবজর্ব করবে, সে যতটা বলতে চাইছে, কেন তার তো প্রয়োজন, তার তো নিড আছে, ওই নিডটা তৈরি করার জন্য তাকে তার লক্ষ্য স্থির করতে হয়, গোল সেট করতে হয় ওকে। মেন্টালি, এবং গোলটা ইমোশনাল গোল হতে পারে, বা ওই প্যাশনেটলি গোল একটা সেট করতে হবে, যার পিছনে সে দৌড়াবে। নেক্সট আমার কোশ্চেন হচ্ছে, সাপোজ তুমি বললে তুমি নিজে এক্সপেরিমেন্ট করলে, তারপরে কাউকে হেল্প করতে করতে এই প্রফেশনে চলে এসছো, যদি আমি জিজ্ঞেস করি অ্যাজ এ প্রপার প্রসেস কি এই সেক্টরে আসার জন্য কোনো কোর্স আছে, তুমি এই ব্যাপারে কি বলতে পারবে? অ্যাকচুয়ালি এখন এতদিন ছিল না, ডে বাই ডে এতদিন ছিল না, অ্যান্ড আমরা জানি যে মাল্টি লেভেল মার্কেটিং ইউএসএ প্রচুর, মানে অনেক মানুষ অ্যাকচুয়ালি এখানে, কেন কি বাইরের দেশে মানুষ অনেক বেশি অ্যাওয়ার এই বিষয়টা। আমাদের এখানে এমবিএতে মাল্টি লেভেল মার্কেটিংয়ের একটা কোর্স অবশ্যই করা হয়, আমরা শুনেছি, হয়তো অনেকে জানি, বা এটা সার্চ করলে পেরে যাবো গুগলে, কিন্তু এখানে আস্তে আস্তে সময় লাগছে। এখন এক্সাম, মানে আস্তে আস্তে আমার হচ্ছে এক্সাম দিয়ে মাল্টি লেভেল মার্কেটিং কিছুদিন পর জয়েন করতে হবে, বাট এখনও অবধি সেই জায়গা আসেনি। বাট হ্যাঁ, এখন আমাদের যেটা ফুড রেজিস্ট্রেশন ফাস্ট্যাগ বলে একটা এক্সাম আছে, রিসেন্টলি, এটা কিছুদিন হলো, জাস্ট 1 মাসও হয়, 1-2 মাস হয়। ওয়েস্ট বেঙ্গলে আছে? হ্যাঁ, আচ্ছা। মানে অন্য কোম্পানিস আমি জানি না, আমাদের কোম্পানিতে ফুড সেফটি লাইসেন্স একটা তো করতে হয় যখন আমরা ফুড বিজনেসের মধ্যে আছি, প্লাস ফাস্ট্যাগ বলে একটা এক্সাম, যেটা গভর্নমেন্ট এক্সাম, সেটা দিয়ে আমাদের কিন্তু স্টার্ট করতে হচ্ছে এখন। তো তুমি বলছো এখন কোর্স ছিল না, আর এখন কিছু কিছু মানে কি কোম্পানিজরা স্টার্ট করছে এই কোর্স না না কোম্পানি, এটা কোম্পানি হতে পারে, গভর্নমেন্টের, ওটা গভর্নমেন্ট এটা সার্টিফিকেশন দিচ্ছে, গভর্নমেন্ট তো সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনটা কি রকম টাইপের কোম্পানিরা দিচ্ছে, তুমি কি রকম কোম্পানিতে আছো, আর কোন কোন কোম্পানি এরকম দিচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ, এখন যে কোম্পানি স্টার্ট করেছে সেটা হলো নাম্বার 1 নিউট্রিশন কোম্পানি, হার্বালিফ নিউট্রিশন ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো আমি এই কোম্পানির আন্ডারে অ্যাজ অ্যাসোসিয়েট আছি, অ্যান্ড এখানে স্টার্ট করেছে ফাস্ট্যাগ রিসেন্টলি। ওকে, বাকি কোম্পানিজগুলোতে এখনও স্টার্ট করেছে কিনা আইডিয়া নেই, বাট আমাদের কোম্পানি সব দিক থেকে অনেকটা এগিয়ে, তো সেখান থেকে স্টার্ট অলরেডি করে দিয়েছে। এবার তো এরপর এটা হচ্ছে তুমি কোম্পানি হিসাবে ওয়েলনেসে ঢুকলে, কিন্তু এর ছাড়াও তো অনেক সোর্স অফ রেভিনিউ হবে, যখন
স্টুডেন্টরা এই ফিল্ডে আসছে, সাপোজ একটা কোম্পানি থ্রু অ্যাসোসিয়েশন জয়েন করলো, আর যা বিজনেস প্ল্যান আছে ও অ্যাকসেপ্ট করলো, ওর ছাড়াও সোর্স অফ রেভিনিউ কি কি হতে পারে স্টুডেন্টদের কাছে, আর যে প্রফেশনে ঢুকছে, যদি শেয়ার করতে চাও রেভিনিউ মানে কি কি হতে পারে? হ্যাঁ, রেভিনিউ বলতে এখানে একটা বিজনেস প্ল্যান্স তো ওদের আছেই। এখানে বিজনেস প্ল্যান্সের মধ্যে অনেক কিছু রেভিনিউস আছে, অনেক ধরনের রেভিনিউস আছে, যেগুলো যখন সে বুঝবে তখন তাকে যখন বুঝবে তখন সে অটোমেটিক্যালি বুঝতে পারবে অনেক রকমের রেভিনিউ অটোমেটিক্যালি সিস্টেমের মার্কেটিং প্ল্যানের মধ্যে আছে কোম্পানির। এই মার্কেটিং প্ল্যানের মধ্যে এত রেভিনিউস আছে যে জিনিসটা যখন সে পার্সোনালি তাকে বলা হবে তখন এটা যখন এটা যদি আমি পুরোটা এখানে বলি ব্যাপারটা সে হয়তো অতটা বুঝতে পারবে না, কেন কি প্রত্যেকের পার্সন টু পার্সন ভ্যারি করে, সে কি চায়, তার কি নিড আছে, ওকে, তার উপরে তাকে বলতে হবে এইটা পুরো প্ল্যান, এটা তোমার টার্গেট, এভাবে করলে তোমার টার্গেটটা ফুলফিল হবে। সাপোজ এই কোম্পানি থ্রুতে করলো, ঠিক আছে, আর সাপোজ এরকম কিছু রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো ক্লায়েন্টসে, যেটাতে আমি অনেক জায়গা তোমাকেও দেখলাম, তুমি অনেক সোশ্যাল মিডিয়াতে হাইলাইটেড থাকো, তোমার অ্যাক্টিভিটিস অনেক কিছু আছে, ওই অ্যাক্টিভিটিস ডাইরেক্টলি তোমার কোম্পানির জন্যই আছে, না তুমি আদার সোর্স অফ রেভিনিউ থেকে তুমি এই জিনিসটা করছো? অ্যাকচুয়ালি আমরা যে সার্ভিসেসগুলো দিই নর্মালি আমাদের তো অ্যাজ আ কোচ বা অ্যাসোসিয়েট হিসাবে আমরা প্রোডাক্টস আমরা সাজেস্ট করতে পারি, তার গাইড করতে পারি, বাট পাশে আমরা এক্সট্রা যেটা দিই অনলাইন এক্সারসাইজ ক্লাসেস, ওকে, মিল প্ল্যান যেটা আলাদা আছে, টাইপ অফ ডায়েটিশিয়ান তারা যা করে, হ্যাঁ মিল প্ল্যান, অ্যান্ড তাকে তার 24 আওয়ার্স তাকে গাইড করা হয়, ওকে, তাদেরকে রিওয়ার্ডস দেওয়া হয়। এই পুরোটা আমাদের সিস্টেম, মানে অ্যাজ আ আমার ক্লাব, আমার যে হেলথ ক্লাব বা হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লাব, যেটার নাম ইজি ফিট ক্লাব, তো এই আন্ডারে পুরোটা এই সিস্টেমের মধ্যে আসছে। আর এদের রেসপন্সিবিলিটি না হচ্ছে আপ টু 5 কেজি ওয়েট লস অর ওয়েট গেইন অ্যান্ড ইউর হেলথ অ্যান্ড ওয়েলনেস ফিটনেস, যেটাই দরকার, ডাইজেশন হেলথ, ঠিক আছে, অনেক সেক্টরের উপর কাজ করি, নট অনলি ওয়েট লস অর ওয়েট গেইন, ডাইজেশন হেলথ, ওকে, এনার্জি অ্যান্ড ভাইটালিটি, ঠিক আছে, অ্যান্ড তার সাথে আছে স্পোর্টস নিউট্রিশনস কিছু আছে, অ্যান্ড স্কিন হেলথ, ব্রেন হেলথ, আই হেলথ, বোনস হেলথ, হার্ট হেলথ। তো আমি আরেকটা জিনিস জানতে চাই, এই যা সার্ভিসেস তুমি দিচ্ছ, এই সার্ভিসের জন্য কিছু এক্সট্রা চার্জ ক্লায়েন্ট থেকে নিতে হয়? এক্সট্রা চার্জেস, কেন কি যত সোর্স অফ রেভিনিউ হচ্ছে ততই তো এরকম ইন্টারেস্ট থাকবে না স্টুডেন্টদের, যে ক্লায়েন্ট যে ইন্টারেস্টেড থাকবে এটাতে। অনেক সেক্টরে অপরচুনিটি আছে, বিকজ প্রত্যেকটা বডি পার্টসের উপর যত আমার ওয়েলবিং, সব জায়গায় কিন্তু পসিবল না প্রত্যেকটা বডি পার্টসের উপর ওয়েলবিংয়ে হেল্প করা, তো সেখানে তাদের স্টুডেন্ট সুবিধা কী হবে, তার নট অনলি ওয়েট ম্যানেজমেন্ট, কেন কি প্রত্যেকের বডি কন্ডিশন সেম হয় না, কারো হার্ট বেশি ওয়েলবিংয়ের দরকার, কারো আই চোখের, তো কারো স্কিনের, কারো হেয়ার, তো সেখান থেকে প্রত্যেকটা সেক্টরে এক্সট্রা যখন তারা এক্সট্রা সার্ভিস নিচ্ছে তখন তাদের থেকে এক্সট্রা একটা চার্জেস তো অবশ্যই সেখান থেকে তাকে দিতে হচ্ছে। মানে অ্যাজ এ আমি বলতে পারি, তুমি একটা কোম্পানি থেকে অ্যাসোসিয়েটেড আছো, ওখানে হতে পারে তোমার ডিফারেন্ট টাইপ অফ বিজনেসেস আছে ওখানে কোম্পানি থেকে অ্যাসোসিয়েটেড হয়ে, হ্যাঁ, এর ছাড়া তুমি ফ্রিল্যান্স হিসাবে তুমি কাজ করছো, ইয়েস, এটা ইম্পর্টেন্ট না, ফ্রিল্যান্স হিসাবে, কেন কি এখন অ্যাজ এ সাপোজ অ্যাজ এ এনি যোগা ইনস্ট্রাক্টর বলে দাও, এনি সাপোজ টাইপ অফ যোগা ইনস্ট্রাক্টর না, যোগা, কার্ডিও, অ্যারোবিক্স যে শেখাচ্ছে, এরা তো অ্যাজ এ ফ্রিল্যান্সারই কাজ করছে। ইয়েস ইয়েস, তো অনেক স্টুডেন্টরা এইভাবেও তো ইন্টারেস্ট নিতে পারে। ইয়েস অবভিয়াসলি, ওটা তো অ্যাকচুয়ালি 80% নিউট্রিশন, 20% ওয়ার্কআউট, তো নিউট্রিশন কোম্পানি প্রোভাইড করছে, 20% ওয়ার্কআউট যেটা সেটা তো আমরা প্রোভাইড করছি। সাপোজ এরকম তো লোক হবে যে নিউট্রিশন নিচ্ছে না, কিন্তু এক্সারসাইজ তো করতে হবে, যোগা তো করতে হবে, ওকে, কিছু না কিছু ডেলি লাইফে এই জিনিসটা ইনক্লুড করলে ওদেরই জন্য বেনিফিট হবে। তো যখন কেরিয়ার হিসাবে আমি আবার আসছি আমার টপিকে, কেরিয়ার হিসাবে যখন স্টুডেন্টরা একে নিবে, তো একে ফ্রিল্যান্স হিসাবে এটাকে নিয়ে যেতে পারে। অবভিয়াসলি কেউ অ্যারোবিক্স করাচ্ছে, জুম্বা করাচ্ছে, এক্স্যাক্টলি, তারা এটাও তো ওয়েলনেস, পার্ট অফ ওয়েলনেস। এক্স্যাক্টলি, এই জিনিসটা কেউ বাইরে থেকে শিখে, কোনো একটা প্রফেশনাল ইনস্টিটিউট থেকে শিখে ওরা নিজের ফ্রিল্যান্স স্টার্ট করতে পারে, অনলাইন স্টার্ট করতে পারে। দেয়ার আর লটস অফ অনলাইন কোচিং সেন্টার, দে আর টিচিং lakhs and lakhs people online at a
অ্যাট এ টাইম। ইয়েস, জুম এখন ম্যাক্সিমাম তো তাই চলছে। জুমে আরে মানে আমরাও দেখলাম একটা হাবিল্ড বলে আছে, হ্যাঁ, ও ডেলি যোগা আছে, ওখানে 50,000 60,000 লোক অনলাইনে অ্যাট এ টাইম থাকে। ইয়েস। আর যদি বড় প্রোগ্রাম হয় তো 1 লাখ 2 লাখ লোক লাইভ চলে আসছে, সবাই পুরো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড ওকে দেখে দেখে লোক যোগা করছে। মানে এটাই তো ওয়েলনেস অ্যান্ড হেলথ না? একদম একদম। তো আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা বললে তোমার প্রোফাইলে ওয়েলনেস কোচ, হেলথ কোচ, লাইফ কোচটা কি হয়? লাইফ কোচ ইটস মিনস বিজনেস কোচ, যেখানে বিজনেস কী করে লাইফ ইমপ্রুভমেন্ট করা হচ্ছে সেখান থেকে অ্যাজ আ ইনকাম সোর্স, ইয়া এখান থেকে কী করে সাকসেস কী করে পেতে হয়। কেন কি শুধু ইনকাম সোর্স থাকলে বা ইনকামের রাস্তা থাকলে সাকসেস পাওয়া যায় না, তার মধ্যে দরকার লাইফে সাকসেস পাওয়ার জন্য কিছু সাকসেস নলেজেস এক্সপিরিয়েন্সেস, যেগুলো তার লাইফ অনুযায়ী তার কন্ডিশন অনুযায়ী তাকে কীভাবে এগোতে হবে, তাকে কী করে সাকসেসের দিকে যেতে হবে, লাইফকে কী করে বেটার জায়গায় নিয়ে যেতে হবে। সেই হিসাবে আমার প্রত্যেক অ্যাসোসিয়েটস, আমার সাথে প্রচুর অ্যাসোসিয়েটস আছে, তাদেরকে আমরা গাইড করি কী করে তুমি অ্যাজ আ সাকসেসফুল পারসন হিসেবে কী কী দরকার করার সেগুলো। এর পরে আমি কিছু স্ট্রাগল ব্যাপারটা জিজ্ঞেস করবো, আর লাস্টে তোমার একটু ইনকাম জিজ্ঞেস করবো, যেটাতে ওরা একটু ইন্সপায়ার হয়। ঠিক আছে, স্টার্টিং ফ্রম একটু স্ট্রাগল জিজ্ঞেস করি। যখন তুমি স্টার্টিংয়ে এই সেক্টরে এসছো, তাহলে ফার্স্ট কি কি স্ট্রাগলটা ফেস করতে হয়েছে? হেলথ অ্যান্ড ওয়েলনেসের আসার পর ফার্স্ট অফ অল যে কোনো কাজ যখন স্টার্ট করব সবার আগে রিজেকশনস, ওকে, কেন কি উইদাউট রিজেকশনস তো থাকবেই নর্মালি যে কোনো কাজে। যখন কাউকে বলতে বা কাউকে যদি অ্যাপ্রোচ করতে যেতাম বা তাকে যখন ইনফরমেশনস দিতাম, অনেকে ট্রাস্ট করতো, অনেকে ট্রাস্ট করতো না, বিকজ যখন আমি স্টার্ট করেছিলাম তখন এজও কম ছিল। আর যখন এজও কম থাকে সেটাও ইম্প্যাক্ট করে যে আদৌ ইজ ইট সে প্রফেশনাল, কারণ মানুষ প্রফেশনাল মানুষের কাছ থেকে সার্ভিস নিতে চায়। তো যখন স্টার্টিংয়ে তখন সেরকম প্রফেশনাল স্টুডেন্ট, আমি দেখতে চাই ইঞ্জিনিয়ার, তো সেখান থেকে এখানে আলাদা সেক্টর, তো সবাই সেভাবে ট্রাস্ট বিল্ড হয়নি প্রথমে। বাট যখন সিস্টেম থেকে অ্যাজ এ লাইফ কোচ, যখন আমিও শিখেছি কোনো লাইফ কোচের কাছ থেকে, ট্রেনিং সিস্টেমের কাছ থেকে, যারা লাইফ কোচেস যারা আমাদের শেখাচ্ছে, ট্রেনিং দিচ্ছে সিস্টেমে, তো সেখান থেকে তাদেরকে বললাম যে এটা হলো ন্যাচারাল যে তুমি মানুষকে ইনফরমেশনস দেবে, এটাই তোমার কাজ, এবং অ্যাওয়ার করাটা আমাদের কাজ। কিছু মানুষ যার প্রয়োজন হবে সে যখন স্টার্ট করবে, তার যখন রেজাল্ট হবে তার থেকে আরও মানুষ অ্যাওয়ার হবে, রাইট? তো এরকম করতে আমরা যখন রিভিউস, এই যে এনাকে হেল্প করেছি, এনার রিভিউস, আমি তো ভিডিও অনেক আপলোডস করি রিভিউসের, তো সেখান থেকে যখন রিভিউসগুলো দেখছি, যখন আস্তে আস্তে ট্রাস্ট বিল্ড হচ্ছে, এবং যারাই তখন স্টার্টিংয়ে না বলেছিল তারাই আবার পরে আবার স্টার্ট করছে, আর কিছুই না। তো এটা সরি টু ইন্টারাপ্ট, এটা বিকজ অফ ওয়ার্ড অফ মাউথ ইয়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স থেকে হয়েছে? সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে? সোশ্যাল মিডিয়াতেও হয়েছে, যখন মাউথে হয়েছে। হ্যাঁ, একটা প্যাসিভ একটা অ্যাক্টিভ ওয়ার্ক যেটা বলা হয়, প্যাসিভ অ্যাক্টিভিটি যেটা অনলাইন, অ্যাক্টিভ অ্যাক্টিভিটি যখন আমি কোথাও যাচ্ছি, ফ্রেন্ডস ফ্যামিলি যেখানেই আছে তাদেরকে অ্যাওয়্যার করছি, তাদেরকে হেল্প করার চিন্তাভাবনা, তাদেরকে মানে অ্যালার্ট করছি, তখন তাদের মধ্যে কেউ ইন্টারেস্টে সবাই হচ্ছে, বাট সবাই ট্রাস্ট বিল্ড করতে অসুবিধা হচ্ছিলো। তারপরে আস্তে আস্তে যখন দেখছি যে এতদিন ধরে আছি বা এত মানুষ হেল্প হচ্ছে, দেন আস্তে আস্তে তারা স্টার্ট করছে, ব্যাস আর কিছুই না। যখন আমাদের গোল অ্যাচিভ করতে হলো, তখন আমাদের সেই গোলের পিছনে যখন দৌড়াচ্ছি বা গোল যখন অ্যাচিভ করার জন্য প্যাশনেটলি, তখন অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে, প্রচুর মানুষকে হেল্প করতে হয়েছে, প্রচুর মানুষকে অ্যাওয়ার্ড করতে হয়েছে, দেন তার মধ্যে কিছু 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 স্টার্ট করেছে। এবার কিছু মানুষ রেজাল্টস খুব ভালো পেয়েছে যারা প্রপারলি মেনটেন করেছে, অ্যান্ড কিছু মানুষকে হেল্প করতে অসুবিধা হয় যে তারা প্রপারলি মেনটেন করতে চাইছে না, তাদের রেজাল্টটা হয়তো কিছুটা হয়ে যাওয়ার পর এক জায়গায় গিয়ে একটু প্রবলেম হচ্ছে, বিকজ শুধুমাত্র নিউট্রিশন বা শুধু ডায়েট করলে হবে না, লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। কেন কি ফুড হ্যাবিটস তো না, ফুড হ্যাবিটস থেকে ইম্পর্টেন্ট ঘুমানোর সময় বলেছিলাম, অনেকে ডায়েট হয়তো করছে, খাওয়ার টাইমিংও ঠিক নেই, কিন্তু আমি আমার বোনেই কেস নেই, ওর যা টাইম টেবিল আছে আমরা বলে বলে ফেড আপ হয়ে গেছি, কিন্তু ওর টাইম টেবিল ঠিক হয়নি, ও আমাদেরকেই ঠিক হয়ে যেতে হয়। হ্যাঁ, আমি অনেক বলেছি এবং আমি চেষ্টা করেছি, মানে ওয়েট কমিয়েছিল অনেক, যখন স্টার্ট করেছিল প্রায় 5-7 কেজি 5 to 7 কিলোর বেশি ওয়েট কমিয়েছিল একটা সময়, বাট তারপরে তো গ্যাপ হয়ে গেল লাইফস্টাইল ডিজ, তারপরে কিছু প্রবলেমস তো চলে আসলো, তো সেখানে মেডিকেল প্রবলেম থাকলে তো একটু হেলথ রিজন ছিল, হবে, কিডনি স্টোন ছিল, হ্যাঁ 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 রিসেন্টলি, তো ওখান থেকে একটু তো ওয়েট গেন হবেই। দেন তারপরে ট্রাই করছে আস্তে আস্তে, অ্যান্ড আমি এতটুকু জানি
যতক্ষণ না লাইফস্টাইল মেনটেন হবে, এক্স্যাক্টলি। হয়তো কিছুটা ওয়েট কমলে আবার একই জায়গায় চলে আসবে। বিকজ ঘুমানোটাও যতটা ইম্পর্টেন্ট, খাওয়ার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের মানে উপরওয়ালা তৈরি করেছে এমন একটা জায়গায়, ভগবান তৈরি করেছে এরকমভাবে যে এই সময় খেতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গাছ যদি এখন না নিয়ে অক্সিজেন নিত তাহলে কী হতো? এখন নেচার যেভাবে তৈরি হয়েছে, আমি নেচারের অপোজিটে চলে গেলে আমার বডিটা কী হবে? নেচারের অপোজিটে চলে যাবে। তো নেচারের মধ্যে থাকলে আমি তত ভালো থাকবো। অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার টাইম তো আমরা জানি, ভোর 3টে 4টে এরকম টাইমেও যে উঠতে পারে, ইটস ভেরি গুড। আমারও সবসময় হয়ে ওঠে না। তো আবার আমি সরি, আবার তোমাকে কমপ্লিট হয়েছে তো? শিওর শিওর শিওর, হ্যাঁ। তো এক স্ট্রাগলটা দেখলাম তোমার। আর ফার্স্ট যখন তুমি এই লাইনে ঢুকেছো, ক্লায়েন্টও পেলে, ফার্স্ট ইনকামটা কি ছিল তোমার? তুমি কখন ফিল করলে কি হ্যাঁ এখন আমি এই কেরিয়ারে এই সেক্টরে চলে এসেছি, এখন আমি স্টেবল জায়গাতে এসেছি, কখন এটা ফিলিং আসলো? স্ট্রাগলের কিছু টাইম আমি তো অনেক কিছু বলিনি, তো অল্প করে বলে দিই। স্ট্রাগল তো ওটাই, শুধু তাই না, যখন ক্লায়েন্টসকে প্রোডাক্টস দিতে হয় বা যেতে হবে তাকে সার্ভিসেস দিতে, আমার কাছে কোনো মানে কি করে যাব, কেন কি সেখানে মানে যাতায়াতের যে ট্রাভেল করার পাবলিক ট্রান্সপোর্ট ছিল, আদারওয়াইজ আর সেরকম বাইকও ছিল না সেই সময় যে আমি যাব। তো সেখান থেকে ক্লায়েন্টের যাওয়া আসা অনেক কিছু সমস্যা, অনেক কিছু প্রবলেমস হয়েছিল। বাট সেখান থেকেও রিকভারি করেছি আস্তে আস্তে, নিজেকে আস্তে আস্তে গ্রো করতে হয়েছে। অ্যান্ড ওই সময় টাফ ছিল, যে কেন কি একসাথে এতগুলো ক্লায়েন্টস হয়ে গেছে, যেমন প্রত্যেকের কাছে যাওয়া, ঠিক আছে, সেটাও তো সম্ভব হচ্ছে না, এক্সারসাইজ করানো সম্ভব হচ্ছে না। তো সেই সময় আস্তে আস্তে ওটার চিন্তাভাবনা করতে হয়েছে অনেক। তারপর লাস্টে বাইক অনেক কষ্টে, কেন কি সেই সময় বয়সটাও কম ছিল, বাড়ি থেকে বাইক দেওয়াটা মানে অনেক সবার বাড়িতে নয়, ও এজ ফ্যাক্টরও ছিল তো, এক্সপেক্টও ছিল। আবার কম বয়সে সাকসেসফুল হওয়াটাও একটু মানে কেন কি সাপোর্টস, এবার হ্যাঁ ফ্যামিলি তো রেডি নেই না কি এখন সাকসেস হলো তো কি হলো, কি বাইক চালাতে দিব, এরকম নর্মাল একটা মেন্টালিটি থাকে। কেন কি বাড়ি দেখতে পাচ্ছে ছেলেরা এই বয়সে বাইক নিয়ে কিভাবে কোথায় কোথায় যাবে, হ্যাঁ এবার ট্রাস্ট করছে না আমাকে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি করছি আমার সাকসেসের জন্য, প্রফেশনের জন্য, হ্যাঁ। সো আর সেই সময় অতটাও ছিল না যে একটা বাইক নিজে থেকে কিনবো সেই মুহূর্তে। তো সেই সময় বাবার একটা বাইক ছিল, ডিসকভার দিয়ে স্টার্ট করেছিলাম। মানে সেটা আমার কাছে সত্যি লক্ষ্মী ছিল, মানে ওই বাইক নিয়ে কত কিলোমিটার চালিয়েছি ওই বাইকে, আমি শুধু জানি যে কী করেছি। বাট ওই সাকসেস সত্যি ওখান থেকে মানে মানে সেলফ মেড যে হতে হয়, তো ওখান থেকে কি হয়েছে, আমার এক্সপিরিয়েন্স যেটা তৈরি হয়েছে না, ওটা খুব ইম্পর্টেন্ট লাইফে। সব পেয়ে গেলে কিন্তু সেই জায়গাটা তৈরি হয় না। তো যখন ওই সাকসেসটা পেলে, হ্যাঁ, তো বাইকটা যখন নিয়েছো তখন কি ফিল করেছো কি হ্যাঁ এখন আমি স্টেবল হয়ে গেছি? বাইক স্টেবল তো তখনও ছিলাম, আচ্ছা, কিন্তু অ্যাম্বিশন অনেক বড় ছিল যে কিনবো যখন বাইক একটু ভালো কিনবো। বলছি আমি কি তারপরে শখ ছিল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড কেনার, ঠিক আছে, যেখানে ডিসকভার চালাচ্ছে, যেখানে একটা ডিসকভার খেললেই অনেক ছিল। কিন্তু এত অ্যাম্বিশিয়াস ছিলাম ছোটো থেকে যে প্রথমে রয়্যাল এনফিল্ড কেনার খুবই ছিল। আমার যত মানে কলিগরা আছে যারা সাকসেসফুল, তারা হচ্ছে রয়্যাল এনফিল্ড বাইক চালাচ্ছে, তার একটা প্যাশন ব্যাপারটা, এবং তারা নিজের সাকসেসকে যখন শো করছে, যখন নিজের একটা সেই জায়গা থেকে সাকসেসফুল মানুষের সঙ্গে থাকলে তাদের একটা প্যাশন, অডি, বিএমডাব্লিউ, জাগুয়ার দেখছি, রয়্যাল এনফিল্ড দেখছি, তখন অন্তত রয়্যাল এনফিল্ড যেন এফোর্ড করতে পারি সেটার একটা ইচ্ছা ছিল। তো বাবার বাইক নিয়েই স্টার্ট করেছিলাম, অনেক জার্নি করেছি। যখন আমি মোটামুটি অ্যাভারেজলি একটা ভালো ইনকাম আসতে চলেছে, এবার শুরু করেছে। এটা কত বছর পর হলো? এটা 3 বছর, 2 to 3 ইয়ার্স। 2 to 3 years। যে কোনো জায়গায় 3 to 5 ইয়ার্স লাগে সাকসেসফুল হতে গেলে। সরি, তো রেঞ্জটা কীরকম ছিল ওই সময়? ফার্স্ট অফ অল যখন আমি অ্যাকচুয়ালি বাইক কেনার আগেও আমার একটা ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে গেছিলো, যেটা কোম্পানি থেকে আমি অ্যাচিভ করেছিলাম, ব্যাংকক। তো যেখানে আমি খুব একটা ঘুরতে বা বেরোনো, মানে খুব বাড়িতে থাকা একজন মানুষ ছিলাম, যেখান থেকে খুব একটা ঘুরতে যাওয়ার আমার অভ্যেস ছিল না বা সেরকম। কিন্তু ওই 2 থেকে 3 বছর আমি স্ট্রাগল করেছি। আমি না পুজো পার্বণ নিমন্ত্রণ কোনো জায়গায়, যেমন একটা আমি শুনেছি আইপিএস বা যারা আইএস হয় পড়াশোনা করে তাদের কিন্তু সব এতগুলো জায়গায় তার টাইম দেওয়ার সময় হয় না। আর রিয়েলি যে কোনো সাকসেসের জায়গায় যখন যেতে হয়, আমি জানি না কেউ ট্রাস্ট করবে কি না, বাট রিয়েলি যেরকম ডাব্লিউবিসিএস হোক বা আইপিএস হোক বা এমবিবিএস হোক, তারা যেরকম স্টাডি করতে যে কোনো জায়গায় সাকসেসফুল হতে গেলে, এক্স্যাক্টলি এটা ট্রু টু এভরিওয়ান, টু এভরি ফিল্ড, বা গভর্নমেন্ট জব যারা করে তাদেরও কিন্তু সিরিয়াসলি ওই সময়টুকু একদম পুরো কেরিয়ার দিতে হয়। তো এখানেও যে এরকম 2 থেকে 3 বছর পুরো কেরিয়ার দিয়েছি, পুরো ডিটেলস,
ফ্রেন্ডসদের সঙ্গে গল্প করা, মানে অনেক কিছু তো সব কিছু তো চলে, সব কিছু থেকে নিজেকে একদম সেপারেট রেখে অনলি ফোকাস প্যাশনে করেছিলাম। এবং তার কারণেই যখন আমার ইচ্ছা ছিল আমি রয়্যাল এনফিল্ড কিনবো, কিন্তু আমার যে অ্যাসোসিয়েট বলেছিলাম না 127 কিলো ক্লাস 11 হয়ে গেছিলো, ও আমার অ্যাসোসিয়েট অলরেডি সুপারভাইজার্স, এবং সুপারভাইজার উপরের লেভেলের এখন, তারও ভালো এখন ক্লাস এখন 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 কলেজে পড়ে। বাট মানে ও, আমরাও নর্মাল সবাই মিডল ক্লাস ফ্যামিলি, বাট ওর ইচ্ছে ছিল আইফোন কেনার। ও আইফোন 11 নিজের পয়সা থেকে, বাবা মা না, নিজের টাকাতে আইফোন 11 নিজে ইউজ করছে। বাট আমার খুব প্রাউড ফিল হয়েছে যে আমি ওকে হেল্প করতে পেরেছি, নট অনলি ফিজিক্যালি, মানে হেলথের দিক থেকে, প্রফেশনালি ওই লাইফ ওর চেঞ্জ ওকে করতে পেরেছি। তো সেখান থেকে আমি নিজে ওই বলল যে এই ব্যাপার আছে, তো ও আমাকে সাজেস্ট করলো বিএমডাব্লিউ কিনতে। তো অন্তত বিএমডাব্লিউ একটা রয়্যাল এনফিল্ড থেকে অনেক বড় ব্র্যান্ড, বাট ওর সাজেশনে আমারও দেখতে গেলাম, দেখতে গিয়ে কিনবো কিনা সেখন শিওর ছিলাম না, বাট বুকিং করে চলে এসেছিলাম। বিএমডাব্লিউ বাইক 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 অবশ্যই আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই কারা হবে ফিউচারে। তো বাইক বুকিং করে চলে আসলাম, দেন ফটো লাগিয়ে রাখলাম, বিকজ অনেক এন্টারপ্রেনিয়ার বা অনেকের লাইফ কোচের কাছ থেকে শেখা যে বাড়িতে ওইটা যেটা গোল সেটাকে যদি লাগিয়ে রাখা হয় আজ না কালকে সেটা ফিউচারে হবে, এবং সেটাকে অ্যাট্রাক্ট করতে হয়। সে সিক্রেট সিনেমাটা দেখেছেন হয়তো সেটা। তো সেখান থেকে আমিও নিজেকে তৈরি করলাম ইউটিউব থেকে ম্যানিফেস্টেশন। তো ইউটিউব থেকে মানুষ অনেক কিছু করতে পারে চাইলে, ভালো জিনিস তো প্রচুর আছে। এক্স্যাক্টলি, ইউটিউব থেকে শিখে মানুষ নিজেকে সত্যি সাকসেসফুল কত কিছু করে ফেলছে। ভালো জিনিস যদি কেউ খোঁজে, যাতে যদি নিজে চায়, চেষ্টা করে না, ডিপেন্ড করছে সে কী চায় তার উপর, সে ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারে। আমি এই প্রফেশনে আসার আগে অবশ্যই আমাদের কোম্পানির ট্রেনিং ছিল, কিন্তু ইউটিউব থেকে আমি প্রচুর শিখেছি, প্রচুর। 3 বছরে আমি রাত্রিবেলা ঘুমাতাম। কীরকম জিনিস শিখেছো বলছি, যত লাইফ কোচ আমাদের, যেমন এই যে আমি কথা বলছি, এরকম লাইফ কোচের আমি যে কথাগুলো বলছি সেগুলো তো ইউটিউব থেকেই শেখা, ভিডিওস থেকেই শেখা। হয়তো তার থেকে 1% 2% এরকম হবে তাও। তো ওনাদের যে সারাদিন আমি ক্লায়েন্টস রিভিউ করতাম, ক্লায়েন্টসকে কী করে সাইকোলজি তাদের বোঝার চেষ্টা করতাম, আর এক সাইডে তাদের ভিডিওস চালিয়ে রাখতাম। ভিডিও শুনতে শুনতে সব কিছু করছে, মানে আমার মাইন্ড যেন সাবকনসিয়াস মাইন্ড যেন ওটাকে অ্যাবজর্ব করতে থাকে সারাদিন। টাইম ওয়েস্ট করতাম না এক সেকেন্ডও। রাত্রিবেলা ঘুমাচ্ছি তো আমি, রাতে ঘুমাতেও সব থেকে বেশি আমি গীতা, ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলো ছিল, ভাগবত গীতা, রিয়েলি ইটস অসম, লাইফ চেঞ্জ, আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আর একটা লোকের কথা নাম বলছি, নবল রবিকান্ত। আচ্ছা, ঠিক আছে, নামটা মনে রাখবেন, নবল রবিকান্ত। হি ইজ ইন্ডিয়ান বাট লিভস ইন ইউএস। ঠিক আছে, হি ইজ এ ইনভেস্টার অলসো, এন্টারপ্রেনার, বিজনেসম্যান আছে। ওনার বুক আছে একটা, আলমানাক বলে। ওনার ওই বইয়ের, যদি বই পড়তে পারো বই পড়ো, এলস ওনার আছে কুকু এফএমে ওনার অডিও বুক আছে। ওকে, আমি এটা 5 টাইমস চলছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অবশ্যই খুব ভালো লাগলো আমার তো ওখানে শেখার। অলওয়েজ নবল রবিকান্ত, মানে যত বড় এন্টারপ্রেনার বিজনেসম্যান আছে, আপ ধরো দে আর ইন দেয়ার 30s or 20s, দে জাস্ট ওয়ার্শিপ নবল রবিকান্ত। ওর কথা, যা লোক আছে, তাই ব্যাস। অবশ্যই এই যে অ্যাজ আ স্টুডেন্ট অ্যান্ড যদি প্রফেশনাল হয়, লার্নিং যে অ্যাটিটিউড তার মধ্যে থাকতে হবে, অলওয়েজ গ্রো করতে। এখনও তো শিখছি, এর আগেও শিখতেই হবে, আমি যা জানি। আর কিছু স্টুডেন্টদের শেখানোর জন্যই আমরা এই পডকাস্টটা করছি। তুমি যা এখন অবধি যা এক্সপিরিয়েন্স, যা স্টোরিজ দিয়েছো, এটা খুবই ইম্পর্টেন্ট তুষার। আর সাপোজ তুমি একটা মাল্টি লেভেলে হোক, যে কোনো সেক্টরে আছো, বাট শেখার জিনিস তোমার থেকে অনেক কিছু যা স্টুডেন্টরা শিখতে পারে। পার্সোনালিটি চেঞ্জ করা, নিজের একটা প্রফেশনের মধ্যে ঢুকিয়ে সাকসেস পাওয়া, প্লাস এই যে ফ্রিল্যান্স ওয়ার্ক করা, হাউ টু ট্রিট উইথ কাস্টমার এঙ্গেজমেন্ট, রিলেশনশিপ কীভাবে বিল্ড করতে হবে, এভরিথিং ইউ আর টিচেবল, মানে ইউ ক্যান টিচ টু এনি অফ দ্য স্টুডেন্টস। তো আমরা এটাই চাইছি, এইরকম প্রফেশন, এরকম পার্সোনালিটি এনে কি স্টুডেন্টরা কিছু শেখে। ঠিক আছে, সবাই তো প্রফেশনাল থেকে তো শিখবে না, স্টুডেন্টরাই শিখবে। প্লাস গার্জিয়ানরাও একটু বুঝুক কি এরকম জিনিস হচ্ছে ফিল্ডে। আচ্ছা, এখন তুমি স্ট্রাগল বললে, তোমার
অ্যাসপিরেশনাল স্টোরিটা বললে কিভাবে তুমি বুলেট থেকে প্ল্যাটিনাম, বাজাজ প্ল্যাটিনা থেকে বুলেট থেকে বাজাজ, না সরি বুলেটে যাইনি, বুলেটে যাওনি, ডাইরেক্ট বিএমডব্লিউ। বিএমডব্লিউ তুমি বুক করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর কি একটু বড় ইন্সপিরেশনাল জিনিস যা আছে যা তুমি শেয়ার করতে চাও, যা তুমি এই এই মানে এই ফিল্ড থেকে নিয়েছো, এই প্রফেশন থেকে প্রফেশন থেকে? ইয়েস, আর পুরোটাই আমার হার্ডওয়ার্ক ডেডিকেশনের মাধ্যমে। এটা না যে ফিল্ড থাকলেই হবে, সেখানে নিজের প্যাশন অ্যান্ড হার্ডওয়ার্ক ডেডিকেশন অবশ্যই প্রয়োজন। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি দিতে চাইছি, নট অনলি একটা কোম্পানি, বাট তোমার মধ্যে ওই জিনিসটা না থাকলে কোনো কোম্পানি তোমার হেল্প করতে পারবে না। অপরচুনিটি চারিদিকে আছে, শুধু নিজে চারদিকে। অপরচুনিটিকে ইউটিলাইজ করতে হবে নিজেকে। অ্যান্ড রিসেন্টলি 4 হুইলার নিয়েছি ইলেকট্রিক। সেটা আমার খুব ইচ্ছে ছিল যে যে ইলেকট্রিক ইউজ করার, কেন কি মডার্ন ইলেকট্রিক ওয়াচ আমি অলওয়েজ মানে ফিউচারিস্টিক, একদম একদম। অ্যান্ড আমি যে কোম্পানির সাথে আছি সেটাও ফিউচারিস্টিক্স, এই কারণেই আমি, আর কিছুই না। সেটা ফুডের দিক থেকে হয়তো, স্মার্ট ফুডের দিক থেকে। তো রিসেন্টলি যে গাড়িটা নিয়েছি সেটার প্রাইস নর্মাল যে পেট্রোলের তার প্রায় 3 টাইমস বেশি। তো সেখান থেকে পুরোটাই হার্ডওয়ার্ক ডেডিকেশন এবং এই সেক্টরের মধ্যে দিয়ে, যেখানে মানে যখন স্টার্ট করেছিলাম তখন বাইকের আগেও যেটা শুরু করেছিলাম সেটা হলো আমাদের সবুজ সাথীর সাইকেল ছিল আমার বোনের। তো তখন ওই সবুজ সাথীর সাইকেল দিয়ে স্টার্ট করতাম, ওটা করেই আমি প্রোডাক্টস দিতে যেতাম, এক্সারসাইজ করাতাম। তো সেখান থেকে স্টার্ট, বাট ড্রিম অনেক বড় হাই ছিল লাইফে। গ্রেট অ্যান্ড ড্রিম কাম ট্রু যখন আমি 4 হুইলার নিজে পারচেস করি, বাইক নিজে পারচেস করি প্যাশনেটলি, সুপার বাইক, ওর অ্যাকচুয়ালি ওটা সুপার বাইক পারচেস করি। তো সেইগুলো কিন্তু পুরোপুরি প্যাশনেটলি, আর কিছুই না, মানে আর মানে হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের মাধ্যমে। তোমার মাইন্ডসেট ইম্পর্টেন্ট, ইটস ভেরি গুড। মাইন্ডসেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি তুষার এই জিনিসটাকে আমি সাম আপ করছি। আর লাস্ট একটা কোশ্চেন আছে কি, একটা স্টুডেন্ট যখন এই ফিল্ডে সাপোজ এই প্যাশন ফলো করছে, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আসছে, তো উইদিন 1 to 5 ইয়ার্স কত আর্ন করা ওর অপরচুনিটি থাকতে পারে? মিনিমাম কত হতে পারে আর একটা ম্যাক্সিমাম কত হতে পারে? ইয়েস, সে যদি একদম 3 to 5 ইয়ার্স থাকে, অ্যান্ড আমি প্রমিস করছি না, বাট তার যে ডেডিকেশনস থাকে, এক্স্যাক্টলি ওর উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, তুমি তো দেখছো না ইন্ডাস্ট্রিতে কিরকম লোক আর্ন করছে, ওর তো তোমার আইডিয়া তো আছে। 6 ডিজিট হি অর শি ক্যান ইনকাম মান্থলি কত হতে পারে? মান্থলি মান্থলি 6 ডিজিট। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা পার ডেও হতে পারে। অ্যাট 5 ইয়ার্স নট 5 ইয়ার্স, ইয়েস 5 ইয়ার্স, 5 to 10 ইয়ার্স, 5 to 10 ইয়ার্সে এটা উইকলি হিসাবে হতে পারে, আর ডেইলি হিসাবে হতে পারে। ইটস ক্যান পসিবল হিয়ার। কত কিছু পটেনশিয়াল আছে এই ইন্ডাস্ট্রিতে আছে, নট অনলি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, আমি বলছি মাল্টি লেভেল মার্কেটিং অফ ইন্ডাস্ট্রি। মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এর পসিবিলিটি আছে। ওকে, কিন্তু আমরা এটা অনেক জায়গায় দেখেছি না, মানে কিছু ক্রিম যে একদম টপ লেভেলে আছে ওরাই আর্ন করছে, বাকি নিচের লোক তো আর্ন করতে পারছে না। নিচের লোককে কেন, কে বলেনি উপর লেভেলে যেতে? সে চাইলেই তো যেতেই পারে, কিন্তু যে নিচে আছে তার তো এই এডুকেশন বা মানে এডুকেশন যে কোয়ালিটিটা, সেটা যতক্ষণ তার মেন্টালি ডেভেলপ হবে ততক্ষণ তো সে তো সেই জায়গায় পৌঁছাবে না। সে যখন পৌঁছে যাবে তখন তার নিচের বলবে যে নিচেরা আছে উপরে, সে যখন আবার নিচের জন্য পড়ে যাবে। তো আমি এখানে এটা বলতে পারি, তুমি এই 6 ইয়ার জার্নিতে অ্যাটলিস্ট তুমি 6 ডিজিটটা আর্ন করছো মান্থলি। অ্যাকচুয়ালি আমাদের এটা বলা যাবে কেমন এটা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির না, গভর্নমেন্টের রুলস এবং কোম্পানির রুলস আছে। এটা অ্যাপ্রক্স কম বেশি ওরকম, যেটা বলার পারমিশনস নেই তো, বাট ওই কম বেশি ওরকম। ঠিক আছে, তাও আমরা তোমার বাইংস তোমার দেখে নিলাম, তোমার এসপায়ার আপকামিং তোমরা কি কিনতে চাইছো এই হিসাবে আমরা ক্যালকুলেট করতেই পারবো। ঠিক আছে, আর আমাদের স্টুডেন্টরাও ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে তুষার, আমরা এটাকে সাম আপ করলাম। আর কিছু জিনিস সাপোজ যা লাস্টে অ্যাড করতে চাইছি, কিছু 3 টিপস যা স্টুডেন্টকে তুমি দিতে চাইছো এই ফিল্ডে আসার জন্য, আর এনি আদার ফিল্ড, ওয়েলনেস জন্য স্পেশালি তুমি বলতে পারো। ওকে, তো আমাদের স্টুডেন্ট লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ পুরো ডিফারেন্ট। ওকে, স্টুডেন্ট লাইফে যেটা আমরা শিখেছি অবশ্যই সেটা দরকার, বাট প্রফেশনাল লাইফ থেকে
প্রচুর শেখার আছে, যেটা অ্যাকচুয়াল লাইফকে, নট অনলি প্রফেশনাল লাইফকে, পার্সোনাল লাইফকেও অনেক কিছু ইমপ্রুভ করতে হেল্প করবে। যেমন লাইফ কোচিং, সব দিক থেকে যে অনেক রকম লাইফ কোচেস আছে, তাদের কথা শোনা, তাদের কথা থেকে নিজেকে মেন্টালি আপগ্রেড করা, এটা প্রতিনিয়ত এভরিডে, শুধুমাত্র প্রফেশনের জন্য না, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সব দিক থেকে, এবং আমাদের স্পিরিচুয়াল লাইফ, সব দিক থেকে নিজেকে কিন্তু আপগ্রেড করাটা খুব প্রয়োজন এখনকার দিনে। শুধু এডুকেশন দিয়ে কিন্তু সব, এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, বাট শুধু এডুকেশন না, তার পাশাপাশি এটাও দরকার। নাম্বার টু মাইন্ডসেট, সব থেকে যেটা বলুন মাইন্ডসেট একদম ক্লিয়ার থাকতে হবে। এবং আমরা অনেক সময় যে গোল সেট করি, গোলটাকে কিন্তু অনেক সময় সেট করে সেখান থেকে আমরা মানে সাইডে চলে যাই, ডাইভার্ট হয়ে যাই। যেখান থেকে গোল যদি সেট করে থাকি, গোলের জন্য আমাদের কি করতে হবে সেটা আমার প্রিপারেশন নিতে হবে। আমরা যখন গোল সেট, স্টার্টিংয়ে কি বড় বড় গোল নেওয়াটা ভালো হবে না ছোট ছোট গোল তা নিলে ভালো? প্রথমে ছোট ছোট স্মল গোল সেট করে ওটা অ্যাচিভ করে কনফিডেন্স বাড়াতে হবে। দেন যখন আমি এক্সপার্টাইজ হয়ে যাবো আমি গোল কী করে অ্যাচিভ করতে হয়, দেন বিগ গোল ডিসাইড করতে হবে। ওই বিগ গোল ভাবো, আজ থেকে 5 ইয়ার্সের গোল আমি ডিসাইড করলাম, কিন্তু এই 5 ইয়ার্স থেকে 2 ইয়ার্সে, 1 ইয়ার্সে, মান্থলি গোল কি থাকবে, 6 মান্থে, 3 মান্থে, 1 মান্থে, 1 উইকে, 1 ডে, মানে ওই এইভাবে যদি প্ল্যানিং করা যায়, আমি জানি এতটা হয়তো পসিবল। এক্স্যাক্টলি, যখন আমি এক্সপার্টাইজ হয়ে যাব গোল অ্যাচিভ করার, গোল সেট করে সেটাকে অ্যাচিভ করার, তখন আস্তে 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 এরকম বিগ গোল সেট করে যদি এভাবে করতে থাকি বা করতে পারি, তাহলে অবশ্যই এটা সাকসেসফুল হতে পারে। কিন্তু সেট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা লিখে নিলে ভালো হবে না? লেখা অবশ্যই, লেখা তো অবশ্যই ইম্পর্টেন্ট। গোল যেটা সেট করা, গোল মিনিমাম 10 গোলস একটা জায়গায় সেট করা, লিখে নেওয়া দরকার। এবং শুধু তাই না, গোল সেটিংয়ের একটা বড় চার্ট বানিয়ে ছবি টানিয়ে দাও, এবং এভরিডে সেটা। নাম্বার 3 বলো, নাম্বার 3 টিপস কি হতে পারে? নাম্বার 3 যেটা হলো, নাম্বার 3 আরও অনেক কিছুই আছে, যেগুলোর মধ্যে সব থেকে ডেডিকেশন তো বলে দিলাম। যে কাজটা করে ডেডিকেশন থাকাটা খুব দরকার। হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। হার্ডওয়ার্ক বলতে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, হার্ডওয়ার্ক ভার্সাস স্মার্ট ওয়ার্ক। আমাকে স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করার আগে প্ল্যান তো সেট করতে হবে। যখন গোল সেট, তার আগে প্ল্যান সেট করতে হবে, এবং শুধু আলোচনা বা কথা বললে হবে না, অ্যাক্টিভলি তার উপর কাজ করতে হবে। যেটাই আমি শিখবো, যেটাই আমি করব, সেটা জানার পর যদি তার পিছনে আমি কতটা এফোর্ট দিলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এফোর্ট না খুব দরকার। আমরা সব কিছু গোল সেট করি, অ্যাক্টিভিটিস করি, কিন্তু এফোর্টটা অনেক সময় কমে যায় যখন সেটা কমফোর্ট জোনের বাইরে যেতে হয়। মানে কমফোর্ট জোনের বাইরে আমাকে যেতেই হবে, কমফোর্ট জোনের মধ্যে থাকলে হবে না, কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমাকে এফোর্ট দিতে হবে। আর যত বেশি এফোর্ট দেবো তত ওটা রিয়েলিটি আসবে। যখন আমি কোনো ভিশন দেখি যেটা আমি এটা ফুলফিল করব, তার জন্য আমাকে এফোর্টটাও ততটা দিতে হবে। যত বেশি এফোর্ট দেবো তত গোল কাছে আসবে, আর যত এফোর্ট কম হবে তত গোল ডিস্টেন্স তৈরি হবে, ডিলে হবে। থ্যাংক ইউ তুষার, অত ভালো তুমি টিপস দিয়েছো, অত ভালো তোমার যা স্টোরি আছে, অত টিপস আছে, আর যা তুমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে, খুবই ভ্যালুয়েবল টু স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস অলসো। তো এই কথাতে আমি এটা সাম আপ করলাম। আর কিছু কথা যা তুমি আর শেয়ার করা আছে, নাহলে আমরা এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাকচুয়ালি আমার যে এক্সপিরিয়েন্স, তার মধ্যে হয়তো আমি কিছুটা শেয়ার করেছি, অ্যান্ড আরও অনেক কিছু শেয়ার করার আছে। ইনকেস কখনো যদি ফিউচারে পসিবল হয়, তো অবশ্যই সেই সাবজেক্টের উপর আমি একটা সাবজেক্ট বলে দিলে, সেই সাবজেক্টের উপর আমি অবশ্যই শেয়ার করতে চাইবো। তো আমাকে এখানে এতক্ষণ কথা বলার, আমার কথা বলে এত ভালো লাগলো যে আমি অনেক কিছু শিখতে পারলাম এখান থেকে। অ্যান্ড আমারও অনেক কিছু লার্নিং হলো, অ্যান্ড এখান থেকে অনেক কিছু শেখারও আমার থাকলো। আমি খুব থ্যাঙ্কসফুল এখানে এসে। এরকম অপরচুনিটি দিব ফিউচারে, যদি এরকম টপিক থাকে আবার তোমাকে ডাকলে আমাদেরও খুব ভালো লাগবে। এটার জন্য থ্যাংক ইউ।